স্বাগতম আপনাকে, আপনাদের নমস্কার। আবার আমরা চলে এসেছি আমাদের পডকাস্ট চ্যানেল রিয়েল প্রাইম টকে। আজকে পেয়েছি আমাদের বিশেষ অতিথি দেবকুমার দে মহাশয়কে, যিনি কানুদা নামেই বেশি পরিচিত, যিনি একজন শারীরিক সক্ষম খেলোয়াড়দের নিয়ে কোচিং দেন এবং যিনি জাতীয় কোচ। আজকে তাকে পেয়েছি, তার কাছে শুনবো আমরা অনেক কথা। কি করে তিনি এই জাতীয় সক্ষম যে সকল ছেলে মেয়ে তাদেরকে কিভাবে কোচিং করান, কিভাবে মানসিক স্ট্রেসগুলো সামলান, অনেক কথা তার সাথে হবে। আমি এখন শুরু করছি তার সাথে আমাদের রিয়েল প্রাইম টকে আলোচনা। নমস্কার কানুদা। নমস্কার। প্রথমে আমি রিয়েল প্রাইম টকের চিফ এডিটর বরেন মত্ত মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। আমরা প্রথমেই কানুদা বলেই আমি ব্যবহার করছি। আমরা প্রথমেই কানুদার কাছে জেনে নিচ্ছি যে উনি এই কোচিংয়ের জগতে আসার পিছনে মূল প্রেরণা কি ছিল, একটু আমাদের দর্শকদেরকে বলুন আপনি। মূলত 80 দশকের নর্থ বেঙ্গল কাউন্সিল ফর দ্য ডিজেবলের পক্ষ থেকে তদানীতন সচিব ছিলেন রবীন কর, এর সঙ্গে ছিলেন ক্রীড়াপ্রেমী খোকন ভট্টাচার্য। ওনারা প্রথমে আমার কাছে এসেছিলেন যে এদেরকে নিয়ে একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য। প্রথমে আমাদের 80 দশকে সবুজ সংঘ মাঠে 27 নম্বর ওয়ার্ড বর্তমানে, সেখানে প্রথম অ্যানুয়াল স্পোর্টস মিট হয়েছিল শারীরিকভাবে সক্ষম খেলোয়াড়দের। পরবর্তীতে সেটা আস্তে আস্তে দাদাভাই মাঠে অনুষ্ঠিত হলো এবং তারপরে স্থানান্তরিত হলো শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং কলেজ মাঠে। আপনি তো একজন জাতীয় কোচ, অ্যাথলেটিক্সের জাতীয় কোচ এবং এই শারীরিক সক্ষম ছেলে মেয়েদের জন্য। তো আপনি এই যে এদেরকে শেখাচ্ছেন, কোন জায়গা থেকে মনে হয়েছিল যে হ্যাঁ আমি এদেরকে প্রশিক্ষণ দেবো, সেই কথা একটু আমার দর্শকদের শেয়ার করুন। দেখেন, মূলত আমি 1984 সালে দাদাভাই মাঠে যারা নর্মাল অর্থাৎ সাধারণ খেলোয়াড়দের নিয়ে আমি আমার কোচিং ক্যাম্প শুরু হয়েছিল। পরবর্তীতে 87 থেকে আমি শারীরিকভাবে সক্ষম খেলোয়াড়দের নিয়ে আমি প্রথম এদেরকে নিয়ে অনুশীলন শুরু করি দাদাভাই মাঠে। দেখেছিলাম যে সাধারণ খেলোয়াড় আর শারীরিকভাবে সক্ষম খেলোয়াড় দুটার মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল যে এরা যে কোনো অংশে কম নয়, এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম। পরবর্তীতে সাফল্যও অনেক পেয়েছিলাম। এই চ্যালেঞ্জ উনি নিয়েছিলেন, অর্থাৎ শারীরিকভাবে সক্ষম যে সকল ছেলেমেয়েরা তাদেরকে কোচিং দেওয়ার যে আগ্রহ, প্রশিক্ষণ দেওয়ার যে আগ্রহ, সেখানে উনি মনে করেছিলেন এটা চ্যালেঞ্জ এবং উনি সাফল্যও পেয়েছেন এবং জাতীয় কোচ হয়েছেন আজকে, অ্যাথলেটিক্সের একজন জাতীয় কোচ। আচ্ছা কানুবাবু, আপনার মনে হয়েছে এতদিন যে আপনি কোচিং করাচ্ছেন, আপনার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সাফল্য মনে হয়েছে কোন শারীরিক সক্ষম যে ছেলেটি বা মেয়েটিকে প্রশিক্ষণ দেওয়ার পর সে সাফল্য পেয়েছে? দেখেন, মূলত আমি 87-88 থেকে আমার হাতে প্রথম শুরু হয়েছিল গার্গী ঘোষ, শর্মিষ্ঠা হালদার, পলি সাহা এবং কাঞ্চন সাহা, এদেরকে দিয়ে শুরু হয়েছিল। এরা চারজনেই আন্তর্জাতিক স্তরের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং পদকও পেয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পলি সাহা, যিনি কিনা প্রথম অবস্থায় অ্যাথলেটিক্স শুরু করছিলেন। অ্যাথলেটিক্স হচ্ছে আমাদের অল গেমস এন্ড মাদার, আর অল গেমস এন্ড ফাদার হচ্ছে জিমন্যাস্টিক্স। সুতরাং যে কোনো খেলা খেলতে গেলেই অ্যাথলেটিক্সের প্রয়োজন এবং জিমন্যাস্টিক্সের প্রয়োজন। এই পলি সাহা পরবর্তীতে টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, রোম অলিম্পিকে গিয়েছিলেন, 5th হয়েছিলেন এবং এশিয়ার প্যাসিফিক্স মিটে সেখানেও সে পদক পেয়েছিলেন। গার্গীও পদক পেয়েছিলেন, শর্মিষ্ঠা হালদারও পদক পেয়েছিলেন, কাঞ্চন সাহাও পদক পেয়েছিলেন। পরবর্তীতে আশা রায়, মিঠু চাকি, সোমা কুন্ডু, পায়েল ঘোষ এবং একে একে প্রচুর ছেলে মেয়ে আসতে শুরু করলো। আমি নর্মালদের সঙ্গে এদেরকে অনুসরণ শুরু করলাম। পলি সাহা 11 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল, এটা একটা দৃষ্টান্ত ভারতবর্ষের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য
পলি সাহার এখন একটা কর্মসংস্থানের অবস্থা হয়নি, ব্যবস্থা হয়নি। আমরা কানুবাবুর সাথে আলোচনা চলবে আমাদের, আমরা শুনবো আরো অনেক কথা। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি আমাদের রিয়েল প্রাইম টক এই পডকাস্ট চ্যানেলে কানুবাবুকে সাথে নিয়ে। আজ আমরা এসেছি আশিস অ্যাপিয়ারেন্সে। শিলিগুড়ির হিলকার্ট রোডে শ্রী ভবনের আশিস অ্যাপিয়ারেন্সে ইউনিসেক্স স্যালন, হেয়ার স্পা, হেয়ার কাট, হেয়ার স্কিন ট্রিটমেন্ট, কালার, স্ট্রেটিং ও ফেস ট্রিটমেন্ট করা হয়। শিলিগুড়ির হিলকার্ট রোডে শ্রী ভবনের আশিস অ্যাপিয়ারেন্সে। আমরা আবার ফিরে এলাম আমাদের রিয়েল প্রাইম টক এই পডকাস্ট চ্যানেলে বিরতির পর। এখন কানুবাবুর কাছে আমি জেনে নিচ্ছি, আচ্ছা কানুবাবু, আপনার সবচেয়ে বড় সাফল্য কোনটা মনে হয়েছে? একজন শারীরিক যিনি সক্ষম সেরকম যে যাকে আপনি কোচ করেছেন অর্থাৎ কোচিং দিয়েছেন, কোনটা সব থেকে আপনার বড় সাফল্য মনে হয়েছে? দেখেন, আমি প্রথম অবস্থায় বলেছিলাম সাধারণ আর শারীরিকভাবে সক্ষম দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটাই, শারীরিকভাবে সক্ষম খেলোয়াড়দের যারা কিন্তু বলতেও পারছে না, শুনতে পারছে না, বিশেষ করে শোভনদের নিয়ে আমি কাজ করছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। কেননা আমরা সাধারণের সঙ্গে যখন আমরা মাঠে অনুশীলন করাচ্ছি, তারা আমার কথা শুনতে পাচ্ছে, আমি যেটা বলছি সেটা অনুশীলনে নিবেশ করতে পারছে। আর এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা যদি আমার সঙ্গে ফেস টু ফেস হয় তখন আমি সাইন ল্যাঙ্গুয়েজে ওদেরকে বুঝাই, কিন্তু আমার সামনের থেকে যখন ওরা টার্ন নিয়ে ঘুরে যাচ্ছে তখন কিন্তু আমি হাজার চেষ্টা করলেও ওদেরকে আমি কি বলতে চাইছি সেটা ওরা শুনতে পাচ্ছে না। এটা একটা কঠিন চ্যালেঞ্জ। এবং আপনি সাফল্যও পেয়েছেন সেখানে? হ্যাঁ, একটা সাফল্য পেয়েছি। আচ্ছা। আর এদের একটা কি বলছি আমি আপনাকে বলছি, সাধারণত থেকে এদেরকে একটা ভগবান ঈশ্বর এদেরকে একটা সিক্স সেন্সের কাজ দিয়েছে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, সিক্স সেন্স, ম্যাগনেট আর কি। আচ্ছা, ওকে। এই সিক্স সেন্সটা ভগবান ওদেরকে প্রদত্ত করেছে বলেই ওরা ভীষণ জেদি হয় সাধারণের থেকে। আচ্ছা, সেটা আমার প্লাস পয়েন্ট। আচ্ছা। এই জেদটাকে আমি কাজে লাগাতে পেরেছি এবং সাফল্যটা পেয়েছি। এটা দারুণ কথা বলেছেন কানুবাবু, যে তাদের সিক্স সেন্স থাকার জন্য তারা ভীষণ জেদি হয়, অর্থাৎ তাদের কনফিডেন্ট লেভেলও বোধহয় অনেক বেশি হয় এবং অনেক বেশি হয়, যার জন্য উনি সাফল্য পেয়েছেন। ওনার কাছে একটা প্লাস পয়েন্ট। আমরা কানুবাবুর কাছে শুনলাম, এরপরে কানুবাবুর কাছে আমি শুনবো যে এই সকল যে বাচ্চা যাদেরকে আপনি শেখাচ্ছেন বা বড় যারা শারীরিকভাবে সক্ষম, তাদের ক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে মোটিভেট করেন? এই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে মোটিভেট করেন তাদেরকে? দেখুন, মূলত ওদের লিফটের ইয়ের থেকে ওদেরকে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করি। কেন লিফট, আমার মুখের যে লিফট হচ্ছে সেই লিফটেরই আকার ইঙ্গিতে সাইন ল্যাঙ্গুয়েজে আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করি এবং সেটার সঙ্গে ওদের সঙ্গে আমার সঙ্গে একটা কি বলা যাবে বোঝাপড়াটা হয়, কন্ট্যাক্টটা হয়। আচ্ছা, এই লিফটটাই হচ্ছে মেন। আচ্ছা, এবং সাইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। এবার তার সঙ্গে ওরা যখন আমার সঙ্গে ফেস টু ফেস হচ্ছে তখন আমি লিফটের মাধ্যমে আমার মুখটা যে লিফটে উচ্চারণ করছি, এটা করতে হবে, এটা করতে হবে, সেটা ওরা সহজভাবে কিন্তু সাধারণের থেকে নিয়ে নিচ্ছে, সাধারণ খেলোয়াড়দের থেকে যেরকম নেয় ওরাও ঠিক সাধারণভাবে এটা নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি দেখেছি যেটা আপনি বলেছিলেন, এদেরকে নিয়ে একটা ইন্টারেস্টিং এর ব্যাপার হলো, এরা যেহেতু জেদি, মনে করেন সাপোজ একটা 100 মিটার স্প্রিন্ট হচ্ছে বা একটা লং জাম্প হচ্ছে, তখন আমি ওদেরকে বললাম, দেখ এই আমার ঘড়িটা দেখছিস, তুই যদি প্রথম হতে পারিস তাহলে এই ঘড়িটা তোকে গিফট করব। এইবার ওদের মধ্যে মধ্যে একটা কি হয়, একটা এক্সপ্রেশন হয়, তার ফলে একটা কি হয়, ওদের মধ্যে জেদিটা ভাব আছে। স্যার বলছে এই ঘড়িটা আমাকে গিফট করবে, তাহলে আমাকে তো প্রথম হয়ে দেখাতে হবে। তার ফলে দেখা যাচ্ছে কার্যকারিতাটা আমরা পাচ্ছি, যখন মিডটা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে গোল্ড পাচ্ছে বা সিলভার পাচ্ছে। তার ফলে আমি আমার যেই অ্যাকুরেসিটা নিয়েছি আমার কার্যকারিতাটা সফল হচ্ছে। চ্যালেঞ্জিং এফেক্টটা ওদের কাছে অনেক বেশি, অনেক। আচ্ছা কানুবাবু, এই যে মাঠে যখন আপনি প্র্যাকটিস করান বা আপনি অ্যাজ এ কোচ হিসাবে যখন ওদেরকে শেখান, তখন তারপর তারা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তখন সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি হয়? দেখুন, মূলত একজন প্রশিক্ষকের মূল দায়িত্ব থাকে সারা বছর পরিশ্রম করার পরে অ্যাচিভমেন্ট। যখন ওদের পারফরমেন্স ভালো হয় তখন এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর মানসিক চাপটা কিভাবে আপনি সামলান? দেখেন,
মানসিক চাপের ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা নিজের উপর ডিপেন্ড করে। বর্তমান যুগে কি হয়, আমরা নানাভাবে মানসিকটাকে করি। মেন্টাল থেরাপি আছে, যোগা আছে, আচ্ছা। মেডিটেশন আছে, এইগুলো কিন্তু আমরা এখন পাশাপাশি করাচ্ছি। দেখবেন বড় বড় খেলোয়াড়দের, মনে করেন সে সচিন টেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, তো নীরজ চোপড়া বলেন, এদের কিন্তু নিজস্ব কিন্তু মনস্তন্ত্র থাকে, আচ্ছা। ঠিক আছে, পার্সোনাল কোচকে নিয়ে যায় এরা। তার ফলে কি হচ্ছে, যখন কোনো বড় মিট হয় তাদের একটা মেন্টাল প্রিপারেশনের জন্য মনস্তন্ত্রটা ভীষণভাবে জরুরি। আচ্ছা আচ্ছা। সেটা খেলোয়াড়দের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, আর নর্মাল খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা কার্যকরী তো হচ্ছে না। তবে এখন নানা রকম ভাবে সরকার এবং যারা একটা জায়গায় এস্টাবলিশমেন্ট হয়ে গেছে তারা পার্সোনাল এটা করছে। করার পর দেখা যাচ্ছে যে মেন্টাল যে একটা রিল্যাক্সেশন, তো সেই রিল্যাক্সেশনটা আমরা বলে থাকি, যেরকম সচিন টেন্ডুলকর বড় ম্যাচের আগে কি করতো, দেখবেন কানের মধ্যে ওয়াকি টকি নিয়ে উনি গান শুনছেন। তার ফলে কেউ গানের দিকে ধ্যান দিয়ে দিল, মেন্টাল রিলিফটা হলো। তারপরে যখন ও খেলার মাঠে প্রবেশ করলো, নিজের খেলাটা সে ফুল এফোর্ট দিয়ে তার পারফরমেন্সটা শো করলো। আমরা প্রথম এপিসোডে শুনলাম কানুবাবুর কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনাদেরও যদি কিছু ভালো লেগে থাকে এবং আপনারা যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন। আমরা ফিরে আসছি আবার দ্বিতীয় পর্বে কানুবাবুকে সাথে নিয়ে, আমাদের দ্বিতীয় এপিসোডে, কারণ অনেক কথা যেগুলো শেষ হয় না। আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন, পরের এপিসোডে কানুবাবুকে নিয়ে।